والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب صدق الله العظيم মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। অসাধারণ সুমধুর কণ্ঠে আমাদেরকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে শোনালেন জনাব আব্দুর রহমান সাহেব। আমরা সকলে জনাব আব্দুর রহমান সাহেবের জন্য একটা লাভ রিয়াকশন দিই এবং আমরা দোয়া করি জনাব আব্দুর রহমান সাহেব যেন সহি শুদ্ধভাবে এভাবে আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের এই লাইফ চেঞ্জিং প্ল্যাটফর্মটার আজকে যে আমাদের অ্যাক্টিভ মেম্বার ক্লাস, এই ক্লাসের আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রেনিং সেশন হতে চলেছে। আজকে আমাদের ট্রেনিং এর উপরে আজকে আমাদের প্রোডাক্টের উপরে গুরুত্বপূর্ণ ট্রেনিং ক্লাসটা উপভোগ করতে হবে এবং আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি পরিচালনা করবেন আমাদের একজন প্রভাষক, একজন দক্ষ ট্রেনার, যিনি এই প্রোডাক্টের উপরে বিভিন্নভাবে ল্যাব টেস্ট করে থাকেন। এমন একজন দক্ষ পার্সনের কাছ থেকে আমরা আজকে এই গুরুত্বপূর্ণ প্রোডাক্টের ট্রেনিংটা উপভোগ করব ইনশাআল্লাহ। তো আজকে আমাদের এই ট্রেনিং সেশনটি পরিচালনা করবেন জনাব উৎপল স্যার। আমি সরাসরি চলে যাচ্ছি জনাব উৎপল স্যারের কাছে। জি স্যার, কি আমাকে শুনতে পাচ্ছেন? ওকে, তো থ্যাংক ইউ। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে কি? জি স্যার, আপনাকে শোনা যাচ্ছে। ওকে, কন্টিনিউ প্লিজ স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। Okay, so good evening. Welcome back to all of you. Our today's wonderful and amazing product session. তো আজকের সেশনটা নিঃসন্দেহে অনেক চমৎকার এবং অনেক গুরুত্বপূর্ণ একটা সেশন হবে, কারণ আপনারা জানেন লিপগুডের প্রতিটি প্রোডাক্ট হচ্ছে ন্যাচারাল এবং হচ্ছে লাইফ চেঞ্জিং প্রোডাক্ট বলা হয়। যে প্রোডাক্টগুলি ইনটেক করার মাধ্যমে আমাদের পুরো লাইফ চেঞ্জ হতে পারে। তো সেরকমই একটি অনন্য এবং অসাধারণ প্রোডাক্ট আজকে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ভিটামিন D3 and K2। তো তাহলে শুরু করা যাক এই প্রোডাক্টের উপর। তো প্রথমে আমি একটু বলবো যে এই যে ভিটামিন D3 এবং হচ্ছে K2, এই যে প্রোডাক্টটি, এই সাপ্লিমেন্টারি প্রোডাক্ট এটাকে বলা হয়। তো প্রথমত হচ্ছে এগুলি হচ্ছে ফুললি 100% ন্যাচারাল প্রোডাক্ট। আমি আমার গত প্রিভিয়াস সেশনে আলোচনা করেছিলাম যে ফুললি 100% ভেগান প্রোডাক্ট, প্ল্যান্ট বেসড প্রোডাক্ট। তো এই যে D3 এবং হচ্ছে K2 সাপ্লিমেন্টারি প্রোডাক্ট, এটা বিশেষ করে এটার কম্বিনেশন যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যেখানে দুটো এসেনশিয়াল ভিটামিন, একটা হচ্ছে ভিটামিন D3 আর একটা হচ্ছে পটাশিয়াম 2। অ্যাকচুয়ালি বেসিক্যালি হচ্ছে এই যে ভিটামিন ডি, 7 টাইপস অফ ভিটামিন ডি রয়েছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ এসেনশিয়াল ভিটামিন হচ্ছে ভিটামিন D3। তো এই প্রোডাক্টটা কম্বিনেশনে প্রতিটা ক্যাপসুলে লিপগুড কোম্পানি কি করেছে যে ভিটামিন D3 সেখানে পার ক্যাপসুলে 50 মাইক্রোগ্রাম ভিটামিন D3
এবং সেই সাথে রয়েছে ভিটামিন K2 যার অ্যামাউন্ট হচ্ছে 90 মাইক্রোগ্রাম। তো এখন এই দুটো কম্বিনেশন কেন করা হয়েছে সেটা নিয়ে আমরা আজকে ডিটেলস আলোচনা করব। তো আমরা বেসিক্যালি মার্কেটে যে ধরনের প্রোডাক্টগুলি আমরা ক্যালসিয়াম যে সমস্ত ট্যাবলেট ইনটেক করে থাকি সেগুলি সরাসরি হচ্ছে ক্যালসিয়াম ট্যাবলেট নামে পরিচিত, অথবা ভিটামিন ডিও যদি কেউ ইনটেক করে থাকে আপনারা হয়তো জেনে থাকবেন যে বিভিন্ন ভিটামিন ডি ইনজেকশন ডক্টররা পুশ করে থাকেন। তো এইগুলি সব সেপারেটলি থাকে, কিন্তু আজকে দেখো আমরা ভিটামিন D3 এবং হচ্ছে K2 এই দুটোকে যখন সাপ্লিমেন্টারি হিসেবে কম্বাইনলি যখন পুশ করা হয়, এখানে তো পুশ করা হবে না, এখানে ক্যাপসুল আকারে প্রোভাইড করা হবে। তো তার যে একটা ম্যাজিকের মতো কাজ করে, বডিতে যাওয়ার সাথে সাথে যে একটা ম্যাজিকের মতো কাজ করে, সেটাই আজকে আমরা দেখব। তো বেসিক্যালি আমি যদি খুব সংক্ষিপ্ত ভাবে যদি বলি, এই দুটো ভিটামিন একই সাথে আমাদের বডির দুটো অর্গানের উপর কাজ করে। প্রথমত হচ্ছে আমাদের বডির যে লাইফ সাপোর্ট যাকে বলা হয় সেটা হচ্ছে আমাদের হার্ট, এই হার্টের উপর কাজ করে। আর হচ্ছে আমাদের যে স্কেলিটাল, আমাদের পুরো হিউম্যান বডির যে আমাদের স্কেলিটাল রয়েছে সেই স্কেলিটাল বা বোন, সেই বোনের উপর কাজ করে। তো এখন কিভাবে সেই কাজগুলি করে সেগুলোর উপরই আজকে আমাদের আলোচনা। প্রথমত ভিটামিন ডি এর উপর যদি একটু আলোচনা করি, আমাদের বেসিক্যালি টু টাইপস অফ ভিটামিন রয়েছে। একটাকে বলা হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন, আর একটাকে বলা হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন। তো ফ্যাট সলিউবল ভিটামিন হচ্ছে 5 রকমের। ভিটামিন এ, ডি, ই, কে। এ, ডি, ই, কে, ভিটামিন এ, ডি, ই, কে। তো এই এই 4 রকমের, বেসিক্যালি এই 4 রকমের যে ভিটামিন সেগুলো হচ্ছে ফ্যাট সলিউবল। তার মানে ফ্যাট সমৃদ্ধ খাবারের মধ্যেই কেবলমাত্র এগুলো ডিজলভস হয়। আর তাছাড়া ওয়াটার সলিউবল কিছু ভিটামিন আছে, যেমন হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন ওয়ান থেকে শুরু করে B1 থেকে শুরু করে B12 পর্যন্ত। আমরা গত ক্লাসে যে মাল্টি ভিটামিন নিয়ে আলোচনা করেছিলাম সেখানে ভিটামিন B1, B2, B3 এইভাবে B12 পর্যন্ত, এরা সবই হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন। এবং তার সাথে হচ্ছে ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড, এগুলো হচ্ছে সব ওয়াটার সলিউবল ভিটামিন। তো এই যে ভিটামিন ডি, এটা হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন, ঠিক আছে? এবং এটা ডিরেক্টলি হচ্ছে হরমোনের উপর কাজ করে। হরমোনের উপর কাজ করে, কিভাবে কাজ করে দেখুন। তার আগে যদি আমি একটু বলি যে এই যে ভিটামিন ডি, এটার অ্যাবান্ডেন্ট সোর্স সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় এটা প্রকৃতিতে, ন্যাচারাল। সেই প্রাকৃতিক উৎসটা হচ্ছে সানলাইট। খাবারের মধ্যেও পাওয়া যায়, কিন্তু খাবারের মধ্যে যে ভিটামিন ডি তার অ্যামাউন্টটা খুবই মাইনর, খুবই কম। তার মানে অ্যাবান্ডেন্ট সোর্স বা প্রাচুর্যপূর্ণ ভাবে ভিটামিন ডি এর উৎস হচ্ছে একমাত্র সূর্যালোক। তো এখন দেখুন, যখন কেউ সানলাইটের ক্লোজ কন্ট্যাক্টে যায় তখন আমাদের বডির স্কিনের উপর যখন সূর্যের আলো যখন পড়ে, আমাদের ঠিক স্কিনের যে মেমব্রেন রয়েছে 5 টাইপস অফ লেয়ার আছে, ঠিক আপার লেয়ারের ঠিক নিচেই একটা হরমোন থাকে যেটাকে বলা হচ্ছে কোলেস্টেরল, কোলেস্টেরল। এখন ওই ভিটামিন ডি কিভাবে সিনথেসিস হয়? যখন হচ্ছে সানলাইট আমাদের ঠিক স্কিনের মেমব্রেনের আপার লেয়ারের ঠিক নিচে যে হরমোনটা থাকে কোলেক্যালসিফেরল, যে হরমোনটা, যখন তার উপর যখন সূর্যের ইউভি রে, আল্ট্রাভায়োলেট রে যখন পড়ে, তখন সাথে সাথে সেই হরমোন থেকে কি হয়, ভিটামিন ডি সিনথেসিস হয়। বুঝতে পেরেছেন? তো এখন এই ভিটামিন ডি যখন সিনথেসিস হয়, তাহলে ভিটামিন ডি এর কি রুল আছে আমরা যদি দেখি একটু, ভিটামিন ডি এর যদি কি রুল। তো ভিটামিন ডি কি করে আমাদের বডিতে ক্যালসিয়াম সিনথেসিসে হেল্প করে। দেখুন, আমাদের হাড়ের যে ডেনসিটি, হাড়ের ভিতরে স্পঞ্জি টিস্যু আছে, এই স্পঞ্জি টিস্যু ডেনসিটির উপরই ডিপেন্ড করে আপনার হাড় কতটা মজবুত হবে। আমাদের দেখা যায় যখন এজ
40 আপ হয়ে যায় 40 বছরের পর। আর এখন তো সচরাচর 30 বা 35 আপ চলে গেলেই কি হয়, কোমর ব্যথা, তারপর হচ্ছে স্পাইনে ব্যথা, হ্যাঁ, তারপর হচ্ছে হাঁটুতে ব্যথা, পায়ের গোড়ালিতে ব্যথা, বিভিন্ন জয়েন্টে ব্যথা। এর প্রধান কারণটা হচ্ছে কি জানেন? এর প্রধান কারণটা হচ্ছে ভ্রূণের স্পঞ্জি টিস্যুতে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি তৈরি হয়। আর এই ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি তৈরি হয় ভিটামিন ডি এর অভাবে। কেন? কারণ হচ্ছে ভিটামিন ডি ইজ দ্য অনলি এসেনশিয়াল ভিটামিন হুইচ হেল্পস টু জেনারেট ক্যালসিয়াম সিনথেসিস ইন আওয়ার বডি টিস্যু। তাহলে আমাদের বডিতে ক্যালসিয়ামের সিনথেসিসটা করার যে কাজ সেটা করে ভিটামিন ডি। এখন ধরুন আপনি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাচ্ছেন, কিন্তু আপনার বডিতে ভিটামিন ডি এর ল্যাকিংস আছে। আপনি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেলেও সেই ক্যালসিয়াম সিনথেসিস হবে না আপনার বডি টিস্যুতে, এবং সেই ক্যালসিয়াম আপনার বোনের স্পঞ্জি টিস্যু পর্যন্ত পৌঁছাবে না যদি ভিটামিন ডি আপনার বডিতে ল্যাকিংস থাকে। তাহলে এখন দেখুন ভিটামিন ডি আমাদের জন্য কতটা এসেনশিয়াল, যে বডিতে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার চলে গেলেও ক্যালসিয়াম সিনথেসিস হবে না শুধুমাত্র এই একটি ভিটামিনের অভাবে, তাই না? তো এখন যখন ভিটামিন ডি আমাদের বডিতে চলে যাচ্ছে তখনই কিন্তু আমাদের কি হচ্ছে, এই ক্যালসিয়াম সিনথেসিস হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমরা এখন বর্তমান সময়ে, আমি একটু আগে বলেছিলাম ভিটামিন ডি এর অ্যাবান্ডেন্ট সোর্স হচ্ছে সূর্যালোক, সানলাইট, কিন্তু আমরা কিন্তু সূর্যের আলোর ক্লোজ কন্ট্যাক্টে কেউই এখন কাজ করি। বিশেষ করে আমাদের যারা জব করি আমরা, আমাদের জবের অফিস টাইম কখন? 10 AM to 4 PM or 9 AM to 4 PM। তাহলে দেখুন আমাদের একটা দিনের ম্যাক্সিমাম সময় কিন্তু আমরা কি করি, অফিসে কিংবা বিজনেসে বাইরে কাজ করি। কিন্তু আপনি দেখেন আগে যারা মানে বিশেষ করে যারা কৃষি নির্ভরশীল যারা ছিলেন, সকালে ঘুম থেকে উঠেই মাঠে বেরিয়ে যেত, হ্যাঁ, আর সকালের একদম যে তাজা যে রৌদ্রটা, বিশেষ করে সূর্যালোকের মানে পুরো দিবাভাগের যে কোনো সময় আপনি সানলাইটের ক্লোজ কন্ট্যাক্টে গেলে কিন্তু ভিটামিন ডি সিনথেসিস হবে না। বিশেষ করে বিজ্ঞানীরা বলছেন যে মর্নিং 8 AM to 10 AM, সকাল 8টা থেকে সকাল 10টা পর্যন্ত যে সূর্যালোকটা, এই যে 2 আওয়ার্স, এই মৃদু সূর্যালোকের ক্লোজ কন্ট্যাক্টে যখন কেউ যাবে তখনই কেবলমাত্র তার বডিতে ভিটামিন ডি সিনথেসিস হবে। আপনি এখন ভর দুপুরে যদি খোলা মাঠের নিচে রোদ্রের নিচে যদি দাঁড়িয়ে থাকেন, আপনার বডিতে ভিটামিন ডি সিনথেসিস হবে না। তাহলে আপনাকে মৃদু সূর্যালোকের আলোতে যেতে হবে। এখন দেখুন আমরা কিন্তু মৃদু সূর্যালোকের আলোতে যাচ্ছি না। ঘুম থেকেই উঠি আমরা 9টা 10টায়, আর তার আগে হয়তো অফিস থাকে, অফিসের জন্য তারা থাকে, অফিসে বেরোতে হবে। আর যারা আমাদের মায়েরা রয়েছে ওনারা তো রান্না বান্না নিয়ে সকালবেলা ব্যস্ত থাকে, হ্যাঁ। তো সব মিলে আমাদের কারোরই কিন্তু এখন সূর্যালোকে কাজ করা হয় না। সেই জন্য আমাদের কিন্তু কি হয়, এখন বর্তমানে আপনি যদি অর্থোপেডিক্স ডিপার্টমেন্ট গুলিতে যদি ভিজিট করেন হসপিটালে, সেখানে দেখবেন প্রচুর পরিমাণে পেশেন্ট হচ্ছে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সিতে ভুগছে। আর এক একটা পেশেন্টকে 18টা করে ভিটামিন ডি এর ইনজেকশন পুশ করা হচ্ছে। তাহলে দেখেন কত ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি রয়েছে। তো সেই জন্য আমাদের জানতে হবে যে আমাদের বডিতে ভিটামিন ডি কি পরিমাণ প্রয়োজন। এখানে একটা চার্ট আছে, যেমন 0 to 6 মান্থ, 6 মাসের যে শিশু, তার জন্য হচ্ছে 400 ইন্ডিভিজুয়াল ইউনিট তার হচ্ছে ভিটামিন ডি প্রয়োজন প্রতিদিন। তারপরে 6 থেকে 12 মাসের বাচ্চা, তারও সেম অ্যামাউন্ট। তারপরে আমরা যদি আরেকটু উপরের এজে যাই, যেমন হচ্ছে 4 থেকে 8 বছর 600 ইউনিট, হ্যাঁ। এভাবে হচ্ছে যে যত বয়স বাড়ছে আমাদের হচ্ছে যে এভাবে হচ্ছে যে পার ডে ডায়েটারিতে আমাদের খাবারের মধ্যে এই ভিটামিন ডি এর পরিমাণটা এখানে ইনক্লুড করা হয়েছে। তো এখন আমাদের এটা তো হচ্ছে ন্যূনতম ভিটামিন ডি এই পরিমাণ প্রয়োজন। আর সর্বোচ্চ পরিমাণ একজন ব্যক্তি তার অ্যাকর্ডিং টু হিজ অর হার এজ, সে
কত পরিমাণ ভিটামিন ডি কনজিউম করতে পারি। দেখেন এটা কিন্তু এরকম না মানে মিষ্টির দোকানে রসগোল্লা না আমি ইচ্ছে মতো ভিটামিন ডি খাবো, সেরকম না। আপনার বডির একটা লিমিট আছে, ওই সর্বোচ্চ কত লিমিট পর্যন্ত আপনি ভিটামিন ডি কনজিউম করতে পারেন। কেন? কারণ তার উপরে যদি আপনি কনজিউম করেন তাহলে কিন্তু একটা আপনার বডিতে একটা সাইড ইফেক্ট শো করবে, যদিও এটা ন্যাচারাল। কেন? কারণ প্রথমত এটা হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন। তো ফ্যাট সলিউবল ভিটামিন যদি আপনি এক্সেস অ্যামাউন্টে নেন তাহলে কি হবে, আপনার বডির টিস্যুগুলি হচ্ছে ফ্যাটি টিস্যু। তো এই ফ্যাটি টিস্যুর মধ্যে ফ্যাট সলিউবল ভিটামিন যদি ঢোকে বেশি পরিমাণে তাহলে সেটা আর বের হবে। এটা এক্সেস অ্যামাউন্টে আবার নেওয়া যাবে, এক্সেস অ্যামাউন্টে নিলে আবার সেটা আবার টক্সিসিটি শো করবে। তাহলে রেঞ্জটা জানতে হবে আপনার কি পরিমাণ নেওয়া প্রয়োজন। তাহলে এখানে অ্যাকর্ডিং টু এজ দেখেন, বিশেষ করে 9 থেকে 70 বছরের মাঝামাঝি যারা রয়েছে তাদের হচ্ছে সর্বোচ্চ কনজিউম করতে পারবে তারা 4000 ইন্ডিভিজুয়াল ইউনিট। ঠিক আছে, তার মানে 4000 ইউনিট পর্যন্ত তারা কি করতে পারবে, কনজিউম করতে পারবে। তার মানে এটা হচ্ছে সর্বোচ্চ। ঠিক আছে, এখন আমাদের এই লিপফুডের যে এই D3 এবং K2 যে কম্বিনেশন, তার ইউনিটটা আপনারা দেখবেন ওখানে লেখা আছে 2000 ইউনিট, 2000। মানে এটা হচ্ছে এভারেজ। আপনাকে খুব ম্যাক্সিমাম অ্যামাউন্টও দেওয়া হচ্ছে না, আবার খুব মাইনর লেভেলেও আপনাকে দেওয়া হচ্ছে না, একটা মাঝামাঝি এভারেজ অ্যামাউন্টে আপনাকে দেওয়া হচ্ছে, যাতে করে খুব বেশি ল্যাকিংস না হয়, আবার খুব বেশি এক্সেস অ্যামাউন্টেও যেন আপনার বডিতে ভিটামিন ডি চলে না হবে। বুঝতে পেরেছেন? এটা গেল আমাদের কতটুকু নেওয়া উচিত তার একটা রেঞ্জ। এখন আমরা জানবো এই যে লিপফুডের এই যে ন্যাচারাল যে ভিটামিন D3 এবং যে K2 কম্বিনেশন। তো প্রথমত আমরা জানবো যে এই যে ভিটামিন ডি সেটা আমাদের বডিতে কি কি ফাংশন, কি কি হেলথি ইফেক্ট রয়েছে। প্রথমত আমরা যদি দেখি যে ইনফ্লামেটরি কন্ট্রোল বা ইনফ্লামেশনকে সে কন্ট্রোল করে। আপনি দেখবেন যে কোনো পাইরোজেন যখন আমাদের বডিতে ঢোকে বা যে কোনো ফরেন সাবস্টেন্স, ইটস মে বি মাইক্রোবস অর এনি আদার পাইরোজেন, তো তখন কি হয়, বডিতে কিন্তু ইনফ্লামেশন হয়। আর ইনফ্লামেশনের ফলে তিনটা মেইন সিম্পটম। প্রথমত হচ্ছে ওই জায়গাটা ফুলে যাবে, তারপরে হচ্ছে ওই জায়গাটা লাল হয়ে যাবে, তারপরে হচ্ছে ওই জায়গাটা চুলকাবে। এরকম ছোট বড় অনেক রকমের ইনফ্লামেশন হয়। তো ভিটামিন ডি এর D3 এর যদি আপনার ডেফিসিয়েন্সি হয়, আপনার বডিতে ইনফ্লামেশন খুব বেশি হয়। তারপরে হচ্ছে রিডিউসিং লোয়ার ব্যাক, যেটা এখন সব থেকে কমন, সবারই এখন কি হয়, স্পাইনে ব্যথা হয়। তার আরেকটা বড় কারণ হচ্ছে আমরা এখন সাধারণত যেরকম জব করি সেখানে কি হয়, অফিসে আমাদের সারাক্ষণ বসে বসে কাজ করতে হয়। একটা চেয়ারে বসে সামনে একটা ল্যাপটপ কিংবা ডেস্কটপে সারাক্ষণ আমাদের কাজ করতে হয়। তার মানে কোনো নাড়াচাড়া নেই, কিন্তু সারাক্ষণ একটা জায়গায় বসে। এইভাবে বসে থাকতে থাকতে কি হয়, আমাদের যে স্পাইন, ওখানে যে ভার্টিব্রা রয়েছে, যে কলামগুলি রয়েছে, এখানে প্রত্যেকটা ভার্টিব্রাল কলামের মধ্যে কিন্তু আমাদের স্নায়ু রয়েছে এবং সেখানে কিন্তু রক্ত চলাচল হয়। কিন্তু আপনি যদি একটানা বসে থাকেন, স্পাইনের মধ্য দিয়ে ব্লাড সার্কুলেশনে ব্যাঘাত ঘটে, যার ফলে স্পাইনের প্রতিটা স্পঞ্জি টিস্যুতে ব্লাড সাপ্লাই হয় না। আর ব্লাড সাপ্লাই না হলে আপনার সেই ব্লাডের মধ্য দিয়ে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম ওখানে পৌঁছাবে না। তার ফলে ধীরে 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 কি হয়, আমাদের স্পাইনের স্পঞ্জি টিস্যুগুলিতে ক্যালসিয়ামের ল্যাকিংস হয় এবং তারপরে ধীরে ধীরে ব্যথা। বুঝতে পেরেছেন? এখন এটা কিন্তু সব থেকে কমন, এটার মূল কারণ ভিটামিন D3। তো তার মানে আপনাকে একসাথে একদিক থেকে এক্সারসাইজ করতে হবে, আরেক দিক থেকে ভিটামিন ডি সমৃদ্ধ সাপ্লিমেন্টারি প্রোডাক্ট ইনটেক করতে হবে। ঠিক আছে, তারপরে আসেন এনহ্যান্সিং অ্যাথলেটিক পারফরম্যান্স। যারা বিশেষ করে জিম করে এবং এক্সারসাইজ করে ওদের কিন্তু প্রচুর পরিমাণে কি হয়, ভিটামিন এবং মিনারেলের প্রয়োজন। তো তার মধ্যে এই একটা ভিটামিন হচ্ছে ভিটামিন D3। এখন কারো যদি ভিটামিন D3 ল্যাকিং থাকে আর যদি খুব বেশি পরিমাণে এক্সারসাইজ করে, কি হবে, দৌড়াতে গিয়ে হঠাৎ করে ওর হাড় ভেঙে যাবে, হঠাৎ করে এরকম হয়েছে। এবং খেলার সময় আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন, এই যে বিশ্বকাপ ক্রিকেট গুলি হয়, এরকম অনেক সময় হয় যে একটা আঘাতে
একটা ব্যাটের একটা আঘাতে হঠাৎ করে পা মুচড়ে গেছে, হঠাৎ করে পা মুচড়ে গেছে। তো তার একটা মূল কারণ হচ্ছে ওর হাড়ের যে স্পঞ্জি টিস্যু ডেনসিটি সেটা কমে গেছে, যার জন্য হচ্ছে যে সামান্য আঘাতে কি হয়ে গেছে, পা মুচড়ে। আবার অনেকে দেখা যায় হাঁটতে গিয়ে পড়ে যায়, পড়ে গিয়ে পা মুচড়ে যায়। আশ্চর্য ব্যাপার, অনেকে উপর থেকে জাম্পিং করেও পা ভাঙে না, হাঁটুতে ব্যথা হয়, আর সে হাঁটতে গিয়ে পা মুচকে গেল। তার কারণ কি? তার আসল কারণটা হচ্ছে ওর হাড়ের যে বোনের ডেনসিটি সেটা কম ছিল, যার জন্য সামান্য হুচট খেয়ে, সামান্য আঘাতে ওর কি হচ্ছে, হাড় মুচকে যাচ্ছে, তাই কিনা? তো সেই জন্য ভিটামিন D3 আমাদের খুব এসেনশিয়াল। তারপর দেখেন প্রমোটিং কোয়ালিটি স্লিপ, বলা হচ্ছে আমাদের ভিটামিন D3 আমাদের রাতে খুব ভালো একটা সাউন্ড স্লিপ প্রোভাইড করতে আমাদেরকে হেল্প করে, বুঝতে পেরেছেন? তো তারপরে আমরা যদি দেখি আরো একটা গুরুত্বপূর্ণ এসেনশিয়াল বেনিফিট ভিটামিন D3 এর, সেটা হচ্ছে রেগুলেটিং ব্লাড সুগার। এই ভিটামিন D3 কি করে আপনার বডিতে আমাদের যে প্যানক্রিয়াস আছে ঠিক স্টোমাকের নিচে, এই প্যানক্রিয়াস থেকে একটা গুরুত্বপূর্ণ হরমোন আমাদের প্রতিনিয়ত সিক্রেশন হয়, সেটা হচ্ছে ইনসুলিন। এই ইনসুলিন হরমোনের কাজ হচ্ছে আমাদের বডিতে যে গ্লুকোজ লেভেল, সেই গ্লুকোজ লেভেলটা যদি অপটিমাম লেভেল থেকে বেড়ে যায় সেটাকে ডাউন করে অপটিমাম স্টেজে নিয়ে আসবে। যাদের বডিতে ভিটামিন ডি এর অভাব বা যাদের বডিতে প্রপারলি ইনসুলিন সিক্রেশন হয়, ওদের বডিতে কি হয়, এই গ্লুকোজ লেভেল বাড়তেই থাকে, যেটাকে আমরা বলি ডায়াবেটিস। এখন ভিটামিন D3 এর একটা খুব ভালো একটা বেনিফিট হচ্ছে সেটা, আর একই সাথে কি করে আমাদের বডিতে ক্যালসিয়াম সিনথেসিস করে, তার সাথে এই প্যানক্রিয়াস থেকে ইনসুলিন হরমোন সিক্রেশনটাকে সে কি করে ইনডিউস করে, প্রপারলি সিক্রেট হতে হেল্প করে, যার ফলে কি হয়, আপনার বডিতে সুগার লেভেলটা একটা অপটিমাম স্টেজে থাকবে এবং আপনার ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে। ঠিক আছে, এখন আসি ভিটামিন কে সম্পর্কে। ভিটামিন ডি সম্পর্কে তো বললাম, এখন এই ভিটামিন কে সম্পর্কে বলা হচ্ছে ভিটামিন কে এটাও এক ধরনের লিপোফিলিক ভিটামিন। লিপোফিলিক মানে হচ্ছে ফ্যাট সলিউবল যাদেরকে বলা হয়, এবং এদেরকে আরেকটা টার্মিনোলজিতে ডাকা হয় হাইড্রোফোবিক ভিটামিন। হাইড্রোফোবিক, লিপোফিলিক এবং হচ্ছে ফ্যাট সলিউবল একই কথা। তো এই ভিটামিন কে এর একটা গুরুত্বপূর্ণ রুল হচ্ছে, এটা কি করে আমাদের ব্লাডের মধ্যে, রক্তের মধ্যে যে ক্লটিং ফ্যাক্টর আছে, আমাদের রক্তে 13টা ক্লটিং ফ্যাক্টর আছে, এই ক্লটিং ফ্যাক্টর গুলি সিনথেসিস করতে হেল্প করে। এখন কেউ প্রশ্ন করতে পারে এই ক্লটিং ফ্যাক্টর গুলি কি কাজ? এই ক্লটিং ফ্যাক্টর গুলির কাজ হচ্ছে কোনো কারণে আপনার বডিতে কোথাও কোনো একটা জায়গা কেটে গেল, তাহলে কি হবে, সেখান থেকে ব্লাড বের হবে। এখন আপনারা দেখবেন কোনো জায়গা যদি একটু কেটে যায় তো ব্লাড বের হয় ঠিকই, কিন্তু 1 মিনিট 2 মিনিট কিংবা 3 মিনিট পরে কিন্তু ব্লাডটা বন্ধ হয়ে যায়। তো ব্লাডটাকে এই যে বন্ধ হয়ে গেল বা ব্লাডটা যে ক্লটিং ফরমেশন করে ফেললো, এখানে কাজটা কি করলো, এই ক্লটিং ফ্যাক্টর গুলি কাজ করেছে। আর এই ক্লটিং ফ্যাক্টর গুলি সিনথেসিস কে করলো, ভিটামিন কে করেছে। এখন আপনার বডিতে যদি ভিটামিন কে এর অভাব থাকে, তাহলে দেখবেন আপনারা এরকম অনেক পেশেন্টদেরকে দেখবেন, বিশেষ করে ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে এটা সব থেকে বেশি হয়, ওদের বডিতে ভিটামিন কে এর অভাব থাকে। কারণ যেহেতু খুব বেশি পরিমাণে কি হয়, মানে ওদের গ্লুকোজ লেভেল খুব বেড়ে যায় এবং হচ্ছে একটু পর পর কি হয়, ইউরিনেশন হয়। তো এই ভিটামিন কে ওদের বডিতে লস হয়, কারণ ইউরিনেশনের সাথে ভিটামিন কে বডির বাইরে চলে যায়। তো এখন আপনি দেখবেন ডায়াবেটিস পেশেন্টদের যদি কোনো জায়গা যদি কেটে যায়, সহজে কিন্তু শুকায় না এবং হচ্ছে রক্ত পড়াও কিন্তু সহজে বন্ধ হয়। এবং যাদের বডিতে ভিটামিন কে এর অভাব থাকবে, বডির কোনো একটা পার্ট যদি কেটে যায়, একটা সুস্থ স্বাভাবিক মানুষের যেখানে 2 মিনিটে রক্তপাত বন্ধ হয়ে যাবে, সেখানে সেই ব্যক্তির ক্ষেত্রে হয়তোবা 5 মিনিট কিংবা 10 মিনিট পরে গিয়ে বন্ধ হবে। আর ইন দা মিন টাইম বডি থেকে অনেক পরিমাণে ব্লাড বেরিয়ে যাবে। তাহলে এই ভিটামিন কে এটা হচ্ছে একটা খুব এসেনশিয়াল রুল আমাদের বডিতে। এছাড়া ভিটামিন K2 কি করে, শুধুমাত্র ব্লাড কোয়াগুলেশনে হেল্প করে।
এই ভিটামিন K2 কিন্তু ভিটামিন D3 এর সাথে যুক্ত হয়ে বোন সিনথেসিসে হেল্প করে। বুঝতে পেরেছেন? এখন আপনি যদি শুধু ভিটামিন D ইনটেক করেন তাহলে আপনার বডিতে কি হবে? আপনার বডিতে ক্যালসিয়াম সিনথেসিস হবে। কিন্তু আপনি যদি ভিটামিন D এর সাথে যদি ভিটামিন K2 যদি ইনটেক করেন তাহলে বেনিফিটটা কি হবে? আপনার বডিতে ক্যালসিয়াম সিনথেসিসটা খুব দ্রুত হবে। বুঝতে পেরেছেন? ধরেন আপনি আজকে ভিটামিন D3 খেলেন, তাহলে আপনার বডিতে ক্যালসিয়াম সিনথেসিস হতে যদি 2 দিন সময় লাগে, আর আপনি সেখানে যদি ভিটামিন D3 এর সাথে যদি ভিটামিন K2 যদি সিনথেসিস করেন, তাহলে উইদিন 1 ডে আপনার বডিতে ক্যালসিয়াম সিনথেসিস হবে। তার মানে ক্যালসিয়াম সিনথেসিসের রেটটাকে অনেক গুণ বাড়িয়ে দেয় ভিটামিন K2। এবং তার সাথে আমাদের হচ্ছে যে আমাদের বডির যে ইমিউনো সিস্টেম রয়েছে, হ্যাঁ, আমাদের বডিতে যে ইমিউনো সিস্টেম রয়েছে বা রোগ প্রতিরোধ যে ক্ষমতা, সেই ইমিউনো সিস্টেমটাকে স্ট্রং করে ভিটামিন K2। ঠিক আছে? তো এখন বিজ্ঞানীরা বলছে এই যে ভিটামিন D3 এন্ড ভিটামিন K2 কে যদি একসাথে কম্বাইনে দেয়া, তারা হচ্ছে কি করে আমাদের বডিতে গিয়ে সিনার্জিস্টিক ইফেক্ট তৈরি করে। সিনার্জিস্টিক ইফেক্ট মানে হচ্ছে আলাদা আলাদা ভাবে যদি তাদেরকে ইনটেক করা হয় তাহলে তারা বডিতে যেরকম ইফেক্ট দিবে, আর একসাথে যদি তাদেরকে ইনটেক করা হয় তাহলে সেই ইফেক্টটা দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। এটাকে বলা হচ্ছে সিনার্জিস্টিক ইফেক্ট। তাহলে এখন দেখেন, আমি একটু আগে যে আলোচনাগুলি করেছি সেগুলি এখন সামারিতে চলে আসবে। প্রথমত ভিটামিন K দেখেন কি করে আমাদের লিভারে গিয়ে সে এই যে ব্লাড ক্লটিং ফ্যাক্টর 2, 8, 9 and 10, এই 4টা ক্লটিং ফ্যাক্টর হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ 13টা ক্লটিং ফ্যাক্টরের মধ্যে। এই ক্লটিং ফ্যাক্টরগুলি সে কি করতেছে? লিভারে সিনথেসিস করতেছে। বুঝতে পেরেছেন? এবং ভিটামিন K কি করতেছে? হার্টের যে পাম্পিং রেটটাকে সে কন্ট্রোল করতেছে। এখানে আমি আরেকটা বিষয় বলে রাখি, যারা শুধু ক্যালসিয়াম খায়, এই যে আমাদের ডক্টররা কি করে, আপনার ক্যালসিয়ামের অভাব, ক্যালসিয়াম দিয়ে দিল আপনাকে, কিন্তু আপনি কি জানেন এই ক্যালসিয়াম আপনি ইনটেক করার পরে ক্যালসিয়াম কি করে আপনার হার্টের পাম্পিং কে বাড়ায় দেয়, যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় ট্রাকিকার্ডিয়া বলা, অর্থাৎ হার্ট পাম্পিং বেড়ে যাওয়া। এখন আপনি ধরেন হাইপারটেনশনের একটা পেশেন্ট, এখন আপনার কি হয়েছে? কোমর ব্যথা হয়েছে কিংবা স্পাইনে ব্যথা হয়েছে, আপনি যে কোনো অর্থোপেডিক্স ডাক্তারের কাছে যাবেন, আপনাকে ক্যালসিয়াম ট্যাবলেট দিয়ে দেবে। এখন আপনি যদি ক্যালসিয়াম ট্যাবলেট গ্রহণ করেন, হ্যাঁ, আপনার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে ঠিকই, সেই সাথে প্রেসার আরো বেড়ে যাবে। এখন ডক্টর পেশেন্টটা জানেন আপনি যে হাইপারটেনশনের পেশেন্ট, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল, যেমন আমারও কিন্তু আমি নিজেই একজন হাইপারটেনশন পেশেন্ট ছিলাম এক সময়। তো আমার শুরুতে হচ্ছে যে আমি এরকম মাঝে মধ্যে ক্যালসিয়াম ট্যাবলেট ইনটেক করতাম, কিন্তু আমি অবাক হয়ে যেতাম, আমি একটা ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার সাথে সাথে আমার হচ্ছে হার্ট পাম্পিং বেড়ে যেত। আমি এটা বুঝতে পারতাম না যেটা কেন হচ্ছে। তো পরে আমি স্টাডি করতে গিয়ে দেখি যে ক্যালসিয়াম আমাদের হার্টের পাম্পিং রেটটাকে ইনক্রিজ করে দেয়, যার জন্য প্রেসার বেড়ে যায়। এখন দেখুন, আপনি একে হচ্ছে হাইপারটেনশনের পেশেন্ট, আর তার সাথে আপনি ক্যালসিয়াম ইনটেক করতেছেন, আপনার যেহেতু বডিতে ক্যালসিয়াম লস আছে, কিন্তু তার পরিণতি কি হচ্ছে? ক্যালসিয়াম ইনটেক করছেন ঠিকই, কিন্তু আপনার ব্লাড প্রেসার বেড়ে যাচ্ছে। এখন এই প্রবলেমটা সলভ হয় যদি আপনি ভিটামিন K যদি এই ভিটামিন D এর সাথে কম্বাইন করে যদি আপনি ইনটেক করতে পারেন। কারণ ভিটামিন K এর একটা ইফেক্ট হচ্ছে সে কি করে বডিতে এই আমাদের যে হার্টের যে পাম্পিং রেট সেটাকে কমিয়ে দেয়। তাহলে দেখেন ভিটামিন D3 ক্যালসিয়াম সিনথেসিস করবে, আর ক্যালসিয়াম হার্টের পাম্পিং রেটটাকে ইনক্রিজ করতে যাবে, আর সেই জায়গায় পটাশিয়াম এসে পাম্পিং রেটটাকে ডাউন করে দেবে। তার মানে হার্টের পাম্পিং রেটটা একটা ব্যালেন্সে চলে আসবে। বুঝতে পেরেছেন? তো সেই জন্য আপনি যদি শুধু পটাশিয়াম নেন তাহলে কিন্তু আপনার ব্রাডিকার্ডিয়া হবে, অর্থাৎ হার্টের পাম্পিং রেট অনেক স্লো হয়ে যাবে, আপনার প্রেসার অনেক কমে যাবে। আবার যদি শুধু ক্যালসিয়াম নেন তাহলে কি হবে? হার্ট রেট বেড়ে যাবে। তাহলে দুদিকেই প্রবলেম, কিন্তু আপনি যদি কম্বাইন করে নিতে পারেন তাহলে কিন্তু এটা আপনার বডিতে খুব ভালো ইফেক্ট দিবে। তো লিভগুড কোম্পানি কিন্তু সেটাই করেছে। অনেকে আমি দেখেছি যে লিভগুডের যে সিইও যে ম্যানেজার, তিনি যখন এটার উপর যখন তিনি ভিডিওতে লাইভে এসে যখন তিনি টকিং করছিলেন, এই কোশ্চেনটা করেছিলেন যে কেন আমাদের
ভিটামিন D3 এর সাথে পটাশিয়ামকে নিতে হবে। শুধু ভিটামিন D3 নিলে কি প্রবলেম? এই প্রবলেমটা হচ্ছে এটাই যে ইন্ডিভিজুয়ালি নিলে আমাদের বডিতে একটা অ্যাডভার্স ইফেক্ট শো করতেছে। সেটাকে মিনিমাইজ করার জন্য, ব্যালেন্স করার জন্য দুটো কম্বিনেশন। তাহলে আমরা কি জানলাম? ভিটামিন কে একই সাথে লিভারে আমাদের ব্লাড ক্লটিং ফ্যাক্টর সিনথেসিস করে, আবার আরেকদিকে হার্টের পাম্পিং রেটটাকে ঠিক রাখে, ব্যালেন্স করে। ঠিক আছে? তারপরে দেখেন, শুধু তাই না, তারপরে আমরা যদি দেখি যে ভিটামিন K2 সে একই সাথে আমাদের কিডনির যে টিস্যু ড্যামেজ সেটাকে সে কি করে? প্রোটেক্ট করে। বুঝতে পেরেছেন? এবং আমাদের কিডনি থেকেও কিন্তু কোলেক্যালসিস্টেরল যে হরমোনটার কথা আমি বলেছিলাম, কিডনি থেকেও কিন্তু সেটা সিনথেসিস। একটা হচ্ছে আমাদের স্কিনের আপার মেমব্রেনের নিচে সেই হরমোনটা থাকে এবং সেটা কিডনি থেকে সিনথেসিস। তো ভিটামিন K2 এবং D3 ওরা কি করে আমাদের কিডনিতে একই সাথে কোলেক্যালসিস থেকে ক্যালসিয়াম সিনথেসিস হেল্প করে, আবার একই সাথে কিডনি ড্যামেজ থেকে কিডনিকে কি করে? সুরক্ষা প্রদান। বুঝতে পেরেছেন? এবার আসি যে আমাদের গুণের কথা তো বললাম, আমাদের যে হাড়ে প্রথমত হচ্ছে ক্যালসিয়াম সিনথেসিসে হেল্প করবে ভিটামিন D3, আর সেটাকে অ্যাবজর্পশনটাকে কুইক করে দিবে ভিটামিন K2। বুঝতে পেরেছেন? এখানেই শেষ না। এখন আপনার বডিতে এই ক্যালসিয়াম যতই অ্যাবজর্পশন হোক না কেন, ইউরিনেশনের সময় যখন গ্লুমেরুলার ফিল্ট্রেশন হয় কিডনিতে, কিছু পরিমাণ ক্যালসিয়াম কিন্তু বডি থেকে বের হয়ে যায় এই গ্লুমেরুলার ফিল্ট্রেশনের সময়। কিন্তু পটাশিয়াম কি করে? আমাদের কিডনির এই গ্লুমেরুলার ফিল্ট্রেশনের পরেও সে পুনরায় এটাকে রিঅ্যাবজর্পশন। আমাদের বডিতে দুটো মিনারেল আছে, একটা হচ্ছে সোডিয়াম আর একটা হচ্ছে পটাশিয়াম। সোডিয়ামটা কি করে? সোডিয়ামটা হচ্ছে ইউরিনেশনটাকে বাড়ায়, অর্থাৎ বডি থেকে ফ্লুইড লেভেল তাড়াতাড়ি বের করতে হেল্প করে। আর পটাশিয়াম কি করে? রিঅ্যাবজর্পশন করে, অর্থাৎ ফ্লুইডগুলিকে ইনটেক করে, রিইনটেক করে। এখন যে ক্যালসিয়ামটা গ্লুমেরুলার ফিল্ট্রেশনের মাধ্যমে বের হয়ে গেছে, সেটাকে আবার পুনরায় রিঅ্যাবজর্পশন করে এই পটাশিয়াম K2। বুঝতে পেরেছেন? আরেকটা ইফেক্ট হচ্ছে আমাদের আর্টারিতে অনেক সময় দেখা যায় যারা খুব ফ্যাট জাতীয় খাবার প্রচুর পরিমাণে খায়, ওদের যে ভেইনগুলি আছে এই ভেইনগুলো অনেক কনস্ট্রিক্ট হয়ে যায়, যার ফলে কি হয়? সেই ভেইনের মধ্য দিয়ে ব্লাড সার্কুলেশন প্রপারলি হয় না, এবং অনেক সময় সেখানে ব্লাড সার্কুলেশনে যদি প্রচন্ড ভাবে বাধা প্রাপ্ত হয়, তাহলে সেই ভেইন ছিঁড়ে রক্তপাত হয়, যেটাকে আমরা স্ট্রোক বলি। এখন এই পটাশিয়াম কি করে আপনার যে ভেইনগুলি রয়েছে সেই ভেইনগুলিকে ডাইলুট করে দেয়। ভেইনের যে মেমব্রেনগুলিকে কি করে দেয়? সে প্রশস্ত করে দেয়, অনেকটা রাবারের মতো। আমাদের ভেইনগুলি কিন্তু অনেকটা রাবারের মতো, এগুলি ইলাস্টিকের মতো কি হতে পারে? প্রশস্ত হতে পারে। তো এই পটাশিয়াম কি করে? পটাশিয়াম সেই ভেইনের মেমব্রেনগুলিকে ইলাস্টিক তার যে ক্যাপাসিটি বা প্রপার্টি সেটাকে ইনক্রিজ করে দেয়। তো ফলে কোনো কারণে আপনার বডিতে যদি ফ্যাট ডিপোজিট হয়েও যায় ভেইনের মধ্যে, তো পটাশিয়াম কি করবে? পটাশিয়াম সেই ভেইনের মেমব্রেনের ইলাস্টিসিটি প্রপার্টিকে বাড়িয়ে দিবে। তার ফলে কি হবে? ব্লাড সার্কুলেশনে কোনো হ্যাম্পার হবে না। এইভাবে আমাদের বডিতে এই যে হাইপারটেনশনটাকেও প্রিভেন্ট করে পটাশিয়াম। কারণ হাইপারটেনশনটা তো তখনই হয় যখন হচ্ছে ভেইনের মধ্য দিয়ে ব্লাড সার্কুলেশনে বাধা প্রাপ্ত হয়, তখন হচ্ছে ভেইনের যে প্রাচীরের মধ্যে রক্তের চাপ বেড়ে যাবে, যেটাকে আমরা বলি হাইপারটেনশন, অর্থাৎ রক্তচাপ বেড়ে যাবে। এখন পটাশিয়াম কি করবে? এই ভেইনগুলিকে ডাইলুট করে দিবে, তার ফলে কি হবে? কুইকলি ব্লাড সেখান দিয়ে ফ্লো করতে পারবে। এইভাবে হাইপারটেনশনটাকে সে কি করে? সে প্রিভেন্ট। এরকম অনেকগুলি ইফেক্ট। তাহলে দেখেন, ভিটামিন D3 এবং পটাশিয়ামের ইন্ডিভিজুয়াল ইফেক্ট তো আছেই, কিন্তু সব থেকে দ্বিগুণ পরিমাণে ইফেক্ট আমরা তখনই পাই যখন এদেরকে আমরা সাইমালটেনিয়াসলি যখন আমরা বডিতে ইনটেক করি, তাই কিনা?
এখন এই যে আমাদের এই যে লিকুইডের এই যে D3 এবং K2 এই যে চমৎকার যে প্রোডাক্টটা, আমরা যদি একটু সামারিতে চলে আসি, তাহলে প্রথমত এই প্রোডাক্টটা যখন আপনি ইনক্রিজ করবেন, আপনি যখন ইনটেক করবেন, তখন প্রথমত হচ্ছে সাপোর্ট স্ট্রং বোন ডেনসিটি। হ্যাঁ, আপনার ডেনসিটিকে, বোনের যে ডেনসিটি সেগুলোকে ইনক্রিজ করবে, সাপোর্ট দেবে এবং মেইনটেইন হেলদি হার্ট ফাংশন, যেটা আমি একটু আগেই বললাম যে আমাদের হার্ট ফাংশনের উপর কাজ করবে। এই প্রোডাক্টটা মেইনলি আমাদের বডির বোন ডেনসিটিকে ইনক্রিজ করবে এবং হচ্ছে হার্টকে তার স্বাভাবিক হেলদি কন্ডিশনে নিয়ে আসবে, স্বাভাবিক হেলদি কন্ডিশন। হাইয়েস্ট কোয়ালিটি ভিটামিন ডি এন্ড ভিটামিন কে। তো আমাদের লিকুইড কোম্পানির যে সিইও, তিনি একটা দারুণ কথা বলেছিলেন যে যারা সানলাইটের ক্লোজ কন্ট্যাক্টে যেতে পারে, এই সানলাইটকে, এই পুরো সানলাইট আপনি হচ্ছে এই ভিটামিন D3 এন্ড K2 এর মধ্যে পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? ভিটামিন D3 এন্ড K2 এর মধ্যে পেয়ে যাবেন। তাহলে দেখেন, এই যে আপনি এটা কল্পনা করতে পারেন যে পুরো সানলাইট বলা হচ্ছে কেউ যদি 30 মিনিট 8 m 10 m যদি থাকে, তাহলে তার বডিতে হচ্ছে 2000 ইউনিট হচ্ছে যে ভিটামিন ডি সিনথেসিস হয়। তো এই যে 30 মিনিটে 2000 ইউনিট ভিটামিন D3 আপনার বডিতে সিনথেসিস হয়, আর সেটাকে যদি আপনি টুয়াইস গুণ করে দেন, হ্যাঁ, টুয়াইস গুণ করে, তাহলে হবে 4000 ইউনিট। বুঝতে পেরেছেন? 4000 ইউনিট। এখন এই পুরো সানলাইটের ক্লোজ কন্ট্যাক্টে থাকার ফলে যে ভিটামিন D3 পাওয়ার কথা, সেই পুরো অ্যামাউন্টে কিন্তু আপনি এই প্রোডাক্টের মধ্যে পেয়ে যাবেন। D3 এন্ড K2 যে প্রোডাক্টটা সেখানে পেয়ে যাবেন। তো সেই জন্য এই কথাটা বলা হচ্ছে হাইয়েস্ট কোয়ালিটি ভিটামিনস ডি এন্ড পটাশিয়াম। বুঝতে পেরেছেন? এইভাবে এটা একটা অসাধারণ একটা প্রোডাক্ট, এবং আমি আশা করি যে এই প্রোডাক্টটা আপনাদেরকে অনেক অনেক ভাবে উপকৃত করবে। বিশেষ করে আমাদের ফ্যামিলিতে যারা বয়স্করা রয়েছে, তাদের ক্ষেত্রে এই প্রবলেমগুলো সব থেকে বেশি হয়। কোমরে ব্যথা, স্পাইনে ব্যথা, হাঁটুতে ব্যথা, বিভিন্ন জয়েন্টে ব্যথা। তো সেই জন্য আমি বলবো যে বাজারে, আমাদের মার্কেটে যে সমস্ত সিনথেটিক ক্যালসিয়াম এবং হচ্ছে ইনজেকশনের মাধ্যমে যে ভিটামিন D3 পুশ করা হয়, সেগুলির একটা টেম্পোরারি ইফেক্ট মাত্র আপনি পাবেন। কিন্তু আপনি যদি ন্যাচারাল ভিটামিন ডি, যেটা আমরা সানলাইট থেকে পাই, আর এখন আমরা জানলাম যে লিকুইডের এই প্রোডাক্টটা থেকে আমরা পাচ্ছি, এই ধরনের ন্যাচারাল ভিটামিন ডি এবং হচ্ছে পটাশিয়াম যদি আপনি ইনটেক করতে পারেন, সেটা আপনার বডিতে একটা এভারলাস্টিং ইফেক্ট শো করবে। তো ধন্যবাদ সবাইকে। তো আমার পুরো আলোচনার উপর যদি আপনাদের যদি কোনো কিউরি থাকে, তাহলে আমি একটু সময় দেব। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমার পুরো আলোচনার উপর, তাহলে আপনারা আনমিউট করে একটু প্রশ্ন করতে পারেন। থ্যাংক ইউ। জি, রহমতুল্লাহ ভাইয়া মেবি স্যার প্রশ্ন করবেন। ওকে, আনমিউট করে কাইন্ডলি প্রশ্ন করুন। স্যার কি হ্যাঁ, শুনতে পাচ্ছি না, আপনি একটু আনমিউট করে বলুন। স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় করে দেওয়ার জন্য। স্যার আপনি কেমন আছেন? এই তো আছি ভালো, আপনাদের দোয়ায় ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। স্যার আমার প্রশ্নটা হচ্ছে, এখানে আমার রুমমেট আছে, তার বয়স হচ্ছে আপনার 35 বছর। তার বাম হাতের উপরে চামড়াটা আছে পাতল, ওইখানে একটা টিউমারের মতো হয়েছে আর কি, প্রায় 1 বছরের মতো হবে। এখন এটা আমাদের লিপগুডের কোনো প্রোডাক্ট আছে কিনা, অপারেশন ছাড়া ব্যবহার করলে আশা করা যায় ভালো হবে, এই বিষয়টা একটু জানার ছিল স্যার। অসংখ্য ধন্যবাদ। ওকে, ধন্যবাদ স্যার আপনাকে। আমরা সবাই একটা ছোটবেলায় একটা স্টেটমেন্ট সবাই পড়েছি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আপনার হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, হঠাৎ করে বডিতে টিউমার হয়ে গেল, এখন ইনস্ট্যান্ট আপনি চিকিৎসা করবেন, এটাকে বলা হচ্ছে কিউর। আর প্রিভেনশনটা হচ্ছে আপনার বডিতে যেন কখনো টিউমার না হয়, আপনার বডিতে যেন কখনো ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি না হয়, ক্যালসিয়াম লস না হয়,
আগে থেকে একটা প্রস্তুতি নাও। তো আপনি যে প্রবলেমটা বললেন টিউমার নিয়ে, টিউমার সাধারণত দুই ধরনের টিউমার আছে। একটাকে বলা হচ্ছে বিনাইন টিউমার বা ম্যালিগন্যান্ট টিউমার, আরেকটা হচ্ছে ফ্যাটি টিউমার। তো ডায়াগনোসিস করে দেখতে হবে ওই টিউমারটা কোন ধরনের টিউমার, সেটা কি বিনাইন অর ম্যালিগন্যান্ট নাকি সেটা হচ্ছে ফ্যাটি টিউমার। যদি সেটা বিনাইন টিউমার হয় কিংবা ম্যালিগন্যান্ট টিউমার হয়, এই ধরনের টিউমারগুলি লক্ষণ হচ্ছে এই টিউমারগুলি আপনার বডিতে ক্যান্সার তৈরি করবে। সেটা আজকে করবেন, একটা লং টাইম পরে করবেন যদি এই টিউমারগুলি আপনি বডিতে রেখে দেন। সেই জন্য বিনাইন কিংবা ম্যালিগন্যান্ট টিউমার হলে সাথে সাথে সাজেশন হচ্ছে সেটাকে সার্জারি করে কেটে ফেলে দেওয়া উচিত। কারণ বডিতে যদি সেটা আপনি রাখেন তাহলে সেটা আপনার জন্য অনেক হ্যাজার্ডাস ইফেক্ট তৈরি করবে। সেটা আজকে করবেন, 5 বছর পরে হতে পারে কিংবা 10 বছর পরে হতে পারে। কারণ ক্যান্সারাস সেলগুলি হচ্ছে খুব কুইকলি সেগুলি মাল্টিপ্লাই করে, আপনার বডিতে খুব কুইকলি সেগুলি মাল্টিপ্লাই করে আপনার পুরো ব্লাড জুড়ে সেগুলি ছড়িয়ে পড়বে। এবং কি হবে, তখন একটা লং টাইম পরে গিয়ে, বিশেষ করে থার্ড স্টেজে গিয়ে আপনার পুরো বডিতে যখন ক্যান্সার সেলগুলি ছড়িয়ে পড়বে তখন কিন্তু আপনার পক্ষে আর জীবিত থাকা পসিবল না। তো সেই জন্য বলা হচ্ছে ক্যান্সারের প্রিলিমিনারি বা ফার্স্ট স্টেজে যদি কোনোভাবে সেটা ধরা পড়ে সাথে সাথে ট্রিটমেন্ট করা উচিত। এই টিউমার হচ্ছে তার একটা সিম্পটম, যদি সেটা বিনাইন টিউমার হয়। আর যদি সেটা ফ্যাটি টিউমার হয় সেক্ষেত্রে ডক্টররা কখনো কখনো সার্জারি করে। ডক্টরদের কাছে টিউমার নিয়ে গেলে কোনোদিনই আপনাকে মেডিসিন দিয়ে বলবে না যে আপনি মেডিসিন খেলে কিউর হয়ে যাবে, ওরা সাথে সাথে সার্জারি সেটা সাজেস্ট করে। তবে ফ্যাটি টিউমারের ক্ষেত্রে আমি দেখেছি যে হোমিওপ্যাথি সব থেকে ভালো কাজ করে। হোমিওপ্যাথি ট্রিটমেন্টটা আপনি সেখানে নিতে পারেন। যদি সেটা ডায়াগনোসিস করে যদি ফ্যাটি টিউমার হিসেবে আপনি ধরা পড়ে, তাহলে হোমিওপ্যাথি কি করে ওই টিউমারটাকে একদম গলিয়ে ফেলে, বুঝতে পেরেছেন? গলিয়ে ফেলে এবং বডি থেকে সেটাকে রিমুভ করে দেয়। কিন্তু লিভগুডের যে প্রোডাক্টগুলো এগুলো হচ্ছে আমাদের বডিতে প্রিভেনশন, আমাদের এখন থেকে স্ট্রং থাকে, আমরা যেন কোনো ডিজিজের সম্মুখীন না হই, আমাদের বডিতে যেন কখনো ক্যালসিয়াম লস না হয়, কোনো ভিটামিনের ডেফিসিয়েন্সির কারণে কোনো বড় কোনো ডিজিজের সম্মুখীন না হয়, সেই প্রস্তুতিটা আমাদেরকে নিতে হবে। কিন্তু ইনস্ট্যান্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অকারেন্স হয়ে গেছে, এটা কিন্তু সাপ্লিমেন্টারি প্রোডাক্ট কাজ করবে না, বুঝতে পেরেছেন? তো আপনি যে প্রবলেমটা বললেন এটার ক্ষেত্রে ইনস্ট্যান্ট কোনো সলিউশন নেই। ইনস্ট্যান্ট সলিউশন দুটো, আমি যেটা বললাম, বিনাইন টিউমার হলে সার্জারি করবেন, আর যদি ফ্যাটি টিউমার হয় আপনি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিতে পারেন। ওকে, থ্যাংক ইউ। আর কার কোনো প্রশ্ন আছে? জামিল হোসেন কাইন্ডলি আনমিউট করবেন প্লিজ। জি স্যার, আমি পারমিশন দিচ্ছি। জি জামিল হাসান, আপনাকে আনমিউটেড পারমিশন দেওয়া হয়েছে, আপনি আনমিউট করে কথা বলুন। গুড ইভিনিং। হ্যাঁ, গুড ইভিনিং, ওয়েলকাম। আর আমি একটা প্রশ্ন করব, যেটা আমার জানার বিষয় আর কি। দীর্ঘদিন থেকে হাঁটু ব্যথা আছে এবং কোমরে ব্যথা আছে, এটার জন্য কি আমাদের লিভ গুডের কোনো সাপ্লিমেন্ট প্রোডাক্ট আছে নাকি? এই প্রশ্নের উত্তর তো আপনি আজকে ক্লাসে পেয়ে গেছেন। আপনি কি আজকে ক্লাসে শুরু থেকে ছিলেন জামিল হোসেন? না স্যার, আমি শেষের দিকে জয়েন করছি। আচ্ছা, তাহলে সেজন্য আপনি এই প্রশ্নটা করেছেন, শুরু থেকে থাকলে হয়তো বলতেন না। যাই হোক, আমি আপনার জন্য আবার রিপিট করছি। আমাদের আজকের যে প্রোডাক্ট, আপনি যে প্রবলেমটা বললেন, এই প্রবলেমের সলিউশনের জন্য হচ্ছে আজকের এই প্রোডাক্টটা। আমাদের বডিতে দীর্ঘদিন ধরে যখন ভিটামিন ডি এর অভাব হয়, তখন আমরা হয়তো প্রতিনিয়ত অনেক ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাচ্ছি, যেমন দুধ খাচ্ছি, এরকম আরো অনেক ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আছে। তো এত ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া সত্ত্বেও যেহেতু ভিটামিন ডি এর অভাব, তার জন্য এই ক্যালসিয়াম গুলি আমাদের বডির টিস্যুতে পৌঁছাতে পারে, বিশেষ করে বোনের স্পঞ্জি টিস্যুতে পৌঁছাতে পারে, যার জন্য হচ্ছে ক্যালসিয়ামের অভাবে আমাদের বোনের ডেনসিটি ধীরে 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 কমতে থাকে, বুঝতে পেরেছেন? তার জন্য হচ্ছে আপনি যেটা বললেন যে কোমর ব্যথা হচ্ছে, এই কোমর ব্যথার মেইন কারণটাই হচ্ছে এটা। কারণ ওখানে এই কোমরের যে জয়েন্ট গুলি আছে সেখানে বোনের ডেনসিটি কমে যাওয়ার কারণে
একটা হাড়ের সাথে আরেকটা ফ্রিকশন হয়। আপনি দেখবেন, আপনি যদি একটা হাড়ের সাথে যদি আরেকটা হাড় যদি এরকম ইয়ে করেন, সেখানে কিন্তু সংঘর্ষ হবে। অনেক সময় দেখা যায় যে ওই জয়েন্ট গুলিতে আওয়াজ হয়, সাউন্ড হয়, মানে একটা হাড়ের সাথে আরেকটা হাড়ের সংঘর্ষ হচ্ছে, বুঝতে পেরেছেন? এবং ওখানে একটা ফ্লুইড থাকে, ওই ফ্লুইডের ডেনসিটিটাও কমে যায়, যার জন্য একটার সাথে আরেকটা সংঘর্ষ হয়, ফ্রিকশন হয়, হাড়গুলি ক্ষয় হতে থাকে এবং ক্যালসিয়ামের অভাবে ভিতরে স্পঞ্জি টিস্যু ক্ষয় হতে থাকে। তো এক কথায় পুরো হাড় ধীরে ধীরে কি হয়, তার ডেনসিটি হারিয়ে ফেলে এবং তার ফলে কি হয়, প্রচন্ড ব্যথা হয়, পেইন হয়, সে হাঁটতে পারে না, হাঁটতে গেলেই ব্যথা হয়, কোনো এক জায়গায় বসে থাকতে পারে না, বসে থাকতে গেলেই ব্যথা হয়, কারণ ব্লাড সার্কুলেশন হয় না প্রপারলি। এরকম নানান রকমের সমস্যা হয়। তো আপনি যদি লিপুরের এই প্রোডাক্টটা যদি বেশি না, আমি আপনাকে বলবো 1 মাস যদি আপনি ইউজ করেন, ইনস্ট্যান্ট রেজাল্ট আপনি পাবেন, ইনস্ট্যান্ট। আর যদি 100% রেজাল্ট পেতে চান, সেক্ষেত্রে দুটো প্রোডাক্ট আপনাকে ইউজ করতে হবে, আর প্রত্যেকটা প্রোডাক্টে 60টা করে ক্যাপসুল দিন। তো 2 মাস যদি আপনি ইউজ করেন তাহলে 100% রেজাল্ট পাবেন, যেটা আমাদের লিপুর কোম্পানি থেকে যারা এই প্রোডাক্টটা তৈরি করেছে, ওরা নিজেরাই এই সাজেশনটা দিয়েছে, বুঝতে পেরেছেন? আর এই পরিপ্রেক্ষিতে আমি আরেকটু বলে রাখি যে যারা মনে করেন যে আমাদের বডিতে ভিটামিন ডি এর খুবই ঘাটতি, ক্যালসিয়ামের অনেক ঘাটতি, সেক্ষেত্রে 3টা করে ভিটামিন D3 এবং K2 এই ক্যাপসুলটা নিতে পারেন, সকালে একটা, দুপুরে একটা এবং হচ্ছে রাতে। আর যারা মনে করেন যে না, খুব বেশি সিরিয়াস না কিন্তু ব্যথা আছে বা প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে দুটো করে নিলেই চলবে। কেমন? থ্যাংক ইউ। আর কারো কিউরি আছে? এমর জি স্যার। মুবারক, আপনি মাহফুজা। কাইন্ডলি আনমিউট করবেন। জি মাহফুজা আপু, আপনাকে আনমিউটেড পারমিশন দেওয়া হয়েছে, আপনি কথা বলুন। হ্যাঁ, ওকে, আনমিউট করুন প্লিজ। Mrs. Mafuja, can you hear me? Unmute, please. Okay, thank you. Madam. Something went wrong. Sorry. It's 2004. আপনার কোশ্চেনটি বলুন কাইন্ডলি। হচ্ছে যে 50 বছরের উপরে যাদের বয়স, হ্যাঁ। তারা রেগুলার যদি ভিটামিন খেতে চায়, তো হ্যাঁ। সেটা ভিটামিন আর হচ্ছে K2 সহ D3 যেটা বললেন, এটা মেনটেন করা যেতে পারে স্যার। আচ্ছা, আমি যতদূর আপনার প্রশ্নটা বুঝেছি, আপনার ওখান থেকে নয়েজ হচ্ছে, আমি যতদূর বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা, সেটা হচ্ছে 50 বছরের ঊর্ধ্বে যারা আছে তারা যদি রেগুলার কন্টিনিউ করে আমাদের এই প্রোডাক্টটা, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে কি? আমি যতটুকু গ্যাস করতে পেরেছি, তো উত্তরটা হচ্ছে যে কোনো প্রবলেম হবে না। কারণ হচ্ছে আপনি দেখেন, আমি একটু আগে আলোচনা করেছিলাম আমার আলোচনা শুরুতে, যে ডিফারেন্ট এজের পার্সপেক্টিভে আমাদের প্রতিদিন কি পরিমাণ ভিটামিন D3 আমাদের বডিতে প্রয়োজন। তো আপনি যদি প্রতিদিন যদি সেই আমাদের এই যে প্রোডাক্টটা, এটার যে ইউনিটটা আমি আপনাদেরকে বলেছি 2000 ইউনিট, তো 2000 যে ইউনিট আমাদের ম্যাক্সিমাম আমরা কনজিউম করতে পারি 4000, আর আমাদের প্রোডাক্টটা হচ্ছে 2000 ইউনিট পর্যন্ত আমাদের ভিটামিন D3 এর লেভেল। তো এখন আপনি যদি সেটা প্রতিদিন কনজিউম করেন তাহলে কোনো প্রবলেম হবে না, কারণ হচ্ছে ম্যাক্সিমাম এবং হচ্ছে মিনিমাম তার মডারেট লেভেলে আছে, বুঝতে পেরেছেন? কিন্তু আপনি প্রতিদিন 2টা কিংবা 3টার বেশি পরিমাণে যদি নেন, অর্থাৎ আপনার বডিতে প্রয়োজন হচ্ছে 2000 ইউনিট প্রয়োজন, বা আপনি সর্বোচ্চ 4000 পর্যন্ত কনজিউম করতে পারেন। তো আপনি যদি প্রতিদিন যদি আপনি 4টা 5টা করে যদি ক্যাপসুল নেন, তাহলে তো সেই ক্ষেত্রে প্রতিটা ক্যাপসুল হচ্ছে 2000 ইউনিট। এখন আপনি চিন্তা করেন, 4টা ক্যাপসুল নেওয়া মানে 4 দুগুণে 8, 8000 ইউনিট আপনি নিয়ে নিচ্ছেন। তো তখনই প্রবলেমটা, তখনই বডি সেল ফ্যাটি টিস্যুগুলিতে এই কি হবে, এই ড্রাগগুলি, মেডিসিনগুলি ডিপোজিট হবে, বুঝতে পেরেছেন? তখনই প্রবলেম। কিন্তু আপনি যদি অপটিমাম লেভেলে নেন তাহলে কোনো প্রবলেম। ওকে, সাথে স্যার মাল্টিভিটামিনটা কি খাওয়া যাবে? মানে উইমেনদের? হ্যাঁ, মাল্টিভিটামিন খেতে পারেন, নো প্রবলেম। মাল্টিভিটামিন খেতে সারা পারেন। বছর কতদিন খেতে পারবো স্যার?
মাল্টিভিটামিন রেগুলার যদি খেতে দেখেন চাই, আমি বলি, যেহেতু এটা ন্যাচারাল প্রোডাক্ট আপনি লাইফ টাইম খেতে পারেন। যদি এটা সিনথেটিক প্রোডাক্ট হতো তাহলে আমি আপনাকে সাজেস্ট করতাম যে 3 মাসের বেশি খাও, 3 মাসের বেশি খাও না, কারণ সিনথেটিক প্রোডাক্ট গুলি একটানা যদি কেউ 6 মাস কন্টিনিউ করে তাহলে তার ভাইটাল অর্গানগুলিতে সেগুলি প্রবলেম করে, ভাইটাল অর্গানগুলি। তো ন্যাচারাল প্রোডাক্ট আপনি লাইফ টাইম খেতে পারেন, লাইফ টাইম, কারণ এগুলির কোনো সাইড এফেক্ট। ওকে, আর এখন আপনি আমি তো যদি তার উপর বলছি প্রশ্ন করেন, স্যার বলুন। D3 আর K2 এই ভিটামিনের পাশাপাশি কি আমি একসাথে মাল্টিভিটামিন উইমেন ওটা খেতে পারবো? হ্যাঁ, তার সাথে মাল্টিভিটামিন, আমাদের ওই যে দুটো মাল্টিভিটামিন রয়েছে, বায়োঅ্যাক্টিভ মাল্টিভিটামিন ফর ম্যান এন্ড বায়োঅ্যাক্টিভ মাল্টিভিটামিন ফর উইমেন, It's 20:08. তো সেটা আপনি নিতে পারেন, মাল্টিভিটামিন সেটা নিতে পারেন। আর আরেকটা প্রোডাক্ট আমি সাজেস্ট করব, যেটার উপর আমি নেক্সট উইকে ক্লাস দেব, It's সেটা হচ্ছে 20:08. আলট্রা ম্যাগনেসিয়াম কমপ্লেক্স। আলট্রা ম্যাগনেসিয়াম কমপ্লেক্স এটা নিতে পারেন এই আজকের যে প্রোডাক্টটা আলোচনা করলাম এটার সাথে। যদি আরো ভালো ইফেক্ট পেতে চান, যাদের হচ্ছে যে অনেক দিন ধরে হচ্ছে যে বডিতে ক্যালসিয়াম লস, তাদের ক্ষেত্রে আমরা এই প্রোডাক্টটার সাথে অর্থাৎ ভিটামিন D3 K2 এর সাথে আলট্রা ম্যাগনেসিয়াম কমপ্লেক্স একটা দারুণ সাপ্লিমেন্টারি প্রোডাক্ট, এই দুটোকে একসাথে আমরা সাজেস্ট করি। কিন্তু আপনি যদি মনে করেন যে না এই মুহূর্তে দুটো নেওয়া পসিবল না, তাহলে আপনি D3 এবং হচ্ছে K3 এটাই কন্টিনিউ করেন, দ্যাটস এনাফ। ওকে, আর কার কোনো প্রশ্ন আছে? যে MR মুবারক ভাই, আপনি আনমিউট করে স্যার দ্রুত প্রশ্ন করেন। আনমিউট করেন প্লিজ। MR মুবারক, জি আপনাকে আনমিউটের পারমিশন দেওয়া হয়েছে। মিস্টার মুবারক, ক্যান ইউ হিয়ার মি? স্যার আমি বসতে আর উঠতে মানে কি হাঁটুর মধ্যে আওয়াজ পাই, কি কারণে আওয়াজ পাই? সরি, আমি বুঝতে পারছি না আপনার প্রশ্নটা। যে হাঁটুর মধ্যে আমি বসলে আর উঠলে আওয়াজ আসে। আচ্ছা, এই প্রশ্নটার উত্তর কিন্তু আমি একটু আগে দিয়েছি। আপনি কি শুনতে পেয়েছেন? আমি বলি, যেমন আমি আপনাকে বলি, এই যে আমার হাতের কনুইটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, আমার এই যে হাতের কনুইটা আমি আঁকা বাঁকা করতে পারতেছি, হ্যাঁ, কোনো ব্যথা হচ্ছে না, কিন্তু মানে ব্যথা তো হচ্ছেই না এবং কোনো সাউন্ড হচ্ছে না। সাউন্ড কখন হবে জানেন? এই জায়গার মধ্যে একটা ফ্লুইড থাকে, এই ফ্লুইডটা যখন হচ্ছে শুকিয়ে যাবে তখন হচ্ছে যে আমার এই হিউমেরাস বোনের সাথে এই রেডিয়াস এন্ড আনলা যে বোন আছে, এই দুটো বোনের মধ্যে কি হবে? তখন ফ্রিকশন হবে। বুঝতে পেরেছেন? একটু আগে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে আপনি যদি এভাবে যদি ঘর্ষণ করেন তাহলে আপনি দেখবেন যে সেখানে সাউন্ড হচ্ছে, তাই কি না? কিন্তু এখানে যদি কোনো ফ্লুইড থাকতো তাহলে কিন্তু পিচ্ছিল হয়ে যেত, কোনো সাউন্ড হতো না। একইভাবে আমাদের হাঁটুতে, আমাদের পায়ের যে এই ফিমার এবং হচ্ছে টিবিওফিবুলা এবং হচ্ছে ফিমার, এই দুটো হাড়ের মাঝখানে আমাদের যে সন্ধি, অস্থি সন্ধি যেটাকে বলা হয়, সেখানে কিন্তু একটা ফ্লুইড থাকে এবং তার উপরে একটা প্যাটেলা থাকে, যাতে একটা হাত দিয়ে এভাবে নাড়াচাড়া করা যায়, পিচ্ছিল ওই জায়গাটা, ওখানে কিন্তু কি থাকে? ফ্লুইড থাকে। কিন্তু বয়সের সাথে সাথে কি হয়? এই ফ্লুইড গুলি কমে যায়। বুঝতে পেরেছেন? ফ্লুইড গুলি কমে যায় কারণ হচ্ছে আপনার বডিতে ভিটামিন ডি এবং হচ্ছে পটাশিয়ামের অভাব হয়, যার জন্য হচ্ছে ওই ফ্লুইড ডেনসিটি ওখানে কমতে থাকে। ঠিক আছে? তো এখন সেই জন্য আপনার এই প্রোডাক্টটা আপনাকে হেল্প করবে সেখানে। বুঝতে পেরেছেন? তো এটার একটাই কারণ, প্রথমত হচ্ছে ওই ফ্লুইড ডেনসিটি কমে যাওয়া এবং হচ্ছে সেখানে হচ্ছে যে বোনের ডেনসিটি কমে যাওয়া, যার জন্য হচ্ছে একটা বোনের সাথে আরেকটা বোনের সংঘর্ষ হয়, যার জন্য সাউন্ড হয় এবং ব্যথা হয়। ওকে, আশা করি বুঝতে পেরেছে। আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে আমরা আজকের সেশনটা এখানে ক্লোজ দিতে পারি। তাহলে আমাদের যে অর্গানাইজার স্যার, আপনি তাহলে সর্বশেষ আলোচনার মাধ্যমে ক্লোজ করতে পারেন আজকের সেশন। স্যার আমার একটা, হ্যাঁ, কার প্রশ্ন? সরি, গুড ইভিনিং স্যার। হ্যাঁ স্যার আমার প্রশ্নটা হচ্ছে, আমি অনেকদিন যাবত একটা সমস্যায় ভুগতেছি, সেটা হচ্ছে আপনার মাঝে মাঝে ঘুম থেকে উঠলে আমার ঘাড়ে বা ফিটের মধ্য দিয়ে যে একটা মেরুদণ্ডই আছে ওখানে প্রচুর ব্যথা হয় মাঝে মাঝে, উইদাউট এনি রিজন। সেম প্রবলেম। তো আমি এটার জন্য অনেক ঠিক প্রবলেম।
এটার জন্য আমরা এই প্রোডাক্টটা এই এখন আমি প্রবলেমের জন্য বলি হচ্ছে এই মানুষ product। যোগাযোগ কারণ করলে এই ঘাড়ের ব্যথা তারপর হচ্ছে স্পাইনের ব্যথা ভাই এগুলো বলে কিন্তু যে সব এটা নাকি সেম লেভেলে প্যারালালি। এটা কেন হয় আমি বলি, আপনি যখন রাতে ঘুমান অনেক সময় ঘুমের পজিশন ঠিক না হলেও এই প্রবলেমটা হয়। ঘুমের পজিশন যদি ঠিক না হয় তখন কিন্তু এই প্রবলেমটা হয়। এই প্রবলেমটা কেন হয়, আপনি অনেক সময় এমন ভাবে ঘুমিয়েছেন একদম বেঁকে, যার জন্য হচ্ছে হাড়ের মধ্যে দিয়ে ব্রেনে কি হতে পারে না, ব্লাড সাপ্লাইটা প্রপারলি হতে পারে, এটা একটা কারণ হতে পারে। আবার আরেকটা কারণ যেটা আমি বললাম যে অনেক দিন ধরে যদি আপনার বডিতে ক্যালসিয়াম লস হলে আমাদের যে ভার্টিব্রা কলামগুলি আছে স্পাইনে, তো তার মধ্যে বোনের ডেনসিটি ধীরে ধীরে কমতে থাকবে। তো ধীরে ধীরে কমলে কি হয়, তখন এই স্পাইনের ভার্টিব্রা কলামের ডেনসিটি, বোনের ডেনসিটি কমে যাওয়ার কারণে সেই বোনগুলিতে তখন কি হয়, ব্লাড সাপ্লাই প্রপারলি হয় না এবং হচ্ছে সেখানে পেইন হওয়া শুরু করে। বুঝতে পেরেছেন? তো সেম প্রবলেম, কোমরে ব্যথা, স্পাইনে ব্যথা এবং হচ্ছে ঘাড়ে ব্যথা। তো এইগুলির জন্য হচ্ছে যে এই ভিটামিন D3 এবং হচ্ছে K2, আপনি দেখবেন ডক্টরের কাছে গেলে আপনাকে ভিটামিন D ইনজেকশন সাজেস্ট করবে। যদি আপনার এই প্রবলেমটা দীর্ঘদিনের এবং মেজর পরিমাণে, আপনাকে ভিটামিন D ইনজেকশন আপনাকে ইমিডিয়েটলি সাজেস্ট করবে। বুঝতে পেরেছেন? যদি এটা মেজর লেভেলে, তো সেই জন্য আপনাকে এই সাপ্লিমেন্টারি প্রোডাক্টটা আপনাকে খুব একটা সুদূর প্রসারী ইফেক্টিভ। বুঝতে পেরেছেন? আপনি যদি বাইরে থেকে ইনজেকশন নেন তাহলে ইনজেকশন নিয়ে আপনি কতদিন ভালো থাকবেন? সর্বোচ্চ 2 থেকে 3 মাস, তারপর আবার ব্যথা শুরু। কিন্তু আপনি ন্যাচারাল ভিটামিন যদি ইনটেক করেন সেটা কিন্তু এভার লাস্টিং একটা ইফেক্ট আপনাকে দেবে। বুঝতে পেরেছেন? এবং তার সাথে এই প্রোডাক্টগুলির কোনো সাইড ইফেক্ট নেই। তো সেজন্য আমি সাজেস্ট করবো এই প্রোডাক্ট একটা দারুণ ম্যাজিকের মতো কাজ করবে। আপনি যদি সেটা ইউজ করেন, আপনি জাস্ট 1 মাস ইউজ করে দেখেন, আমি বলবো যে এটা ম্যাজিকের মতো কাজ করবে। এবং আপনি লিপবোর্ডের ওয়েবসাইটে গিয়ে এই প্রোডাক্টের কমেন্টগুলি করবেন, বিভিন্ন কাস্টমাররা যারা এই প্রোডাক্ট আগে ইনটেক করেছে তাদের কমেন্টগুলি করবেন যে দারুণ দারুণ ওরা ইফেক্ট পেয়েছে, যার জন্য একবার প্রোডাক্টটা নেওয়ার পর লাইফ টাইম এটা ইউজ করছে। বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ। তাহলে আমাদের অর্গানাইজার স্যার কোথায়? জি, অসংখ্য ধন্যবাদ স্যারকে। আমরা সবাই স্যারের জন্য একটা লাভ রিঅ্যাকশন দিই। খুব একদম সবিস্তারে আজকে আমাদের এই আপনার D3K2 প্রোডাক্টটার বিস্তারিত আলোচনা করেছেন। তো আমি আজকের ক্লাসটা যারা নোট করেছেন, আপনারা বিশেষ করে এই যে D3K2 নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য যে আর্টিকেলের আপনার প্রয়োজন, সেই আর্টিকেল কিন্তু আপনারা পেয়ে গিয়েছেন। মানে একটা প্রোডাক্ট যখন আপনি অ্যাফিলিয়েট করবেন তো সেটার পাশে আপনার আর্টিকেল দিতে হবে না, তো আর্টিকেলটা কিন্তু পেয়ে গিয়েছেন। আমরা তার জন্য স্যারের জন্য আরো একবার লাভ রিঅ্যাকশন দেই। এবং আজকের এই ক্লাসটা আমাদের ইউটিউব চ্যানেলে থাকবে, সেইটাও আপনারা কয়েকবার দেখে এই প্রোডাক্টের উপর আপনারা চর্চা করতে পারেন। সো অসংখ্য ধন্যবাদ স্যারকে। এবং আমরা স্যারের কাছ থেকে আমরা স্যারের কাছ থেকে প্রতি বৃহস্পতিবারে এরকম করে এক একটা প্রোডাক্টের উপরে বিস্তারিত আমরা ক্লাস কি করব পাবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, স্যারকে আবারও ধন্যবাদ অসাধারণ একটা ক্লাস দেওয়ার জন্য। আর আজকে যেহেতু বৃহস্পতিবার আমাদের পেমেন্ট ডে, গত সপ্তাহে আমরা যারা কার্যক্রম করেছি এই সপ্তাহে আমাদের ইনকাম ঢুকে যাবে। তো ওভারঅল একটা মানুষ তার জীবনে কি চায়, সর্বপ্রথম হচ্ছে সুস্থতা। সেটা আলহামদুলিল্লাহ আমরা লিপগুড থেকে পাচ্ছি, সেটার একদম জ্বলন্ত উদাহরণ স্যারের এই প্রত্যেকটা ক্লাস। দ্বিতীয়ত একটা মানুষ কি চায়, ইনকাম চাই, সেটাও কিন্তু আমরা এখানে পাচ্ছি। এবং তৃতীয়ত একটা মানুষ সম্মান চাই। দেখুন, যারা গাঁজা বিক্রি করে, যারা খুন করে, যারা চুরি করে, বাটপারি করে, এরাও কিন্তু টাকা ইনকাম করে, বাট সম্মান নাই। কি নাই? সম্মান নাই। ঘটনা বলছেন, আমরা সবাই সম্মান চাই, সুস্বাস্থ্যবান থাকতে চাই, সুস্থ থাকতে চাই এবং অর্থ চাই। এই তিনটা জিনিসই আমরা এই কোম্পানি থেকে পাচ্ছি। সো সবাই মনোযোগ সহকারে কার্যক্রম করবে এবং এই আর্টিকেল গুলা লিখে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবো, প্রোডাক্ট মার্কেটিং করতে পারবো এবং আমাদের বিজনেসকে ডেভেলপমেন্ট করতে পারবো। সকলের সুস্বাস্থ্য এবং অর্থনৈতিক উন্নতি কামনা করে আমরা আজকের মতো আমাদের প্রোগ্রামটা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।